আমি কাজ করে গেছি। ওটা যদি শুরু থেকে থাকে তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে কবুল করেছেন। নতুন জেনারেশন, তাদের কথা বলার ধরনের মধ্যে নতুন একটা মাত্রা যোগ হয়েছে, একটু আক্রমণাত্মক। সত্য এবং মিথ্যার মধ্যে আপনাকে সত্য বেছে নিতে হবে এবং এর পরিণতি নিয়ে ভেবে লাভ নেই। স্বর্ণকিশোরী প্রথম যেদিন যাত্রা শুরু করে যে এদেশের প্রত্যেকটা কিশোরী সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং এই সুস্বাস্থ্য বলতে হচ্ছে সে ভালো খাবে, লেখাপড়া করবে, তার সুন্দর জীবন হবে এবং এভাবে করে প্রত্যেকটা ডট যখন সফল হবে তখন পুরো বাংলাদেশ এটা আলোকিত বাংলাদেশ হবে। খুবই একটা সাধারণ কথা, কিন্তু খুব কঠিন পথ এবং সেই পথে যাত্রাকালে আমরা বিভিন্ন রকম বাধা পেয়েছি। এটাই স্বাভাবিক, একটা চলার পথে কিছু বাধা থাকবে, কিছু চড়াই উতরাই থাকবে, কিন্তু 18 সাল থেকে নিরাপদ সড়ক আন্দোলনের পরে আমরা প্রচণ্ড বাধার সম্মুখীন হই। কারণ নিরাপদ সড়ক আন্দোলন তো বাচ্চাদেরই এবং আমাদের তো বাচ্চাদেরই সংগঠন। বাচ্চারা যখন রাস্তায় চিৎকার করছে, এক হয়ে গেছে, তখন তো অবশ্যই আমাদের সংগঠন বাড়িতে বসে থাকতে পারে না। সত্য উচ্চারণে যখন আমরা সামনে এসেছি তখন আমাদের প্রতিষ্ঠান বাধাগ্রস্ত হয়েছে এবং এই যে 36 জুলাই যখন আমরা স্বাধীন হয়েছি, আরও একবার যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের জীবনের বিনিময়ে যে আমাদেরকে এই আলো এনে দিয়েছে, সেই সময় থেকে আমরা আবারও কাজ করতে শুরু করেছি এবং আশা করি যে আমাদের যে একটা সাধারণ স্বপ্ন যে আমাদের বাচ্চারা ভালো থাকবে, এই স্বপ্নকে সফল করতে এই যাত্রা নিশ্চয়ই অব্যাহত থাকবে এবং আশা করি আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতায় সফল হব। আমি সবসময় মনে করি যে সত্য এবং মিথ্যার মধ্যে আপনাকে সত্য বেছে নিতে হবে এবং এর পরিণতি নিয়ে ভেবে লাভ নেই। কারণ ধরেন কি হবে, আপনি মারা যাবেন এবং মারা যাওয়ার পর আপনি কবরে যাবেন, তো কবরে যারা যারা শুয়েছে তারা কি সংগ্রাম করেনি? করেছে। আর যারা করেনি তারা কি কখনো কবরে যায়নি? সবাই গেছে। সুতরাং আলটিমেটলি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এবং সেই দিনটা হবে আমার সৃষ্টিকর্তার সাথে এক হবার দিন এবং সেই দিন হবে আনন্দের দিন যদি আমার জীবনে আমি সত্য উচ্চারণ করে থাকি। তো আমাদের স্বর্ণকিশোরী একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছে, কালো থাবা এসেছে, বিভিন্ন রকম বাধা এসেছে, এমনকি আমাদের ভেতরের যে বন্ধুরা তারাও আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তো এখন আমি আপনাকে প্রশ্ন করবো, আমরা তো দাঁড়িয়ে আছি, আমরা তো চলছি। এখন 5টা বছর না হয় আমার জীবন থেকে কিছুটা কম গতিতে এগিয়েছি এবং এই 5 বছরেই আমার মূল উপার্জন হচ্ছে আমাদের যে বাচ্চাদেরকে, যে কর্মীদেরকে আপনাদের দেখতে পান, যেমন ডক্টর আনিকার কথা বলছি, দীপ্তির কথা বলছি, মনামি, ইরা, অঙ্কুর, সাইফুল, এরকম আরও আপনাকে অনেক নাম আমি বলতে পারবো। এরা কিন্তু এই কঠিন সময়ে শক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়েছে, যে কারণে আমি মনে করি যে সংগঠন আসলে একজনের শক্তি না, একজন ইন্সপিরেশন হতে পারে, কিন্তু সবাই মিলে যখন আমরা সত্যের জন্য সোজা হয়ে দাঁড়াতে পারবো তখনই শুধুমাত্র আরও একবারে এমন সফলতা দেখা যেতে পারে। সুতরাং আমি ক্রেডিট দিব হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা সংগঠনের সদস্য যারা ছিল প্রান্তিক অঞ্চলে, উত্তরবঙ্গের অঙ্কুর, সাইফুল এবং সুরমি চাকমা, আমাদের পাহাড়ের, এমনি যে যার যার জায়গা থেকে কাজ করেছে। আমাদের কাজ কিন্তু থেমে থাকেনি। আমরা ইউনিসেফ, তারপরে এরকম আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করতাম, সেইগুলো বাধাগ্রস্ত হয়েছে কারণ আমরা অডিট করতে পারবো না, আমাদের ব্যাংক ফ্রিজ হয়ে গেছে। বাট আমরা আমাদের পকেটের টাকা থেকে প্রতিটা বাচ্চা, যখন বন্যা হয়েছে আপনারা আমাদেরকে মাঠে দেখেছেন, যখন আপনি কোভিড হয়েছে আমাদেরকে সৌহার্দ্য প্যাকেজ নিয়ে পৌঁছে যেতে দেখেছেন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে দেখেছেন, আমাদের বাচ্চারা কিন্তু কাজ করে গেছে পকেটের টাকায়, মানে নিজের টাকায়। আমি কাজ করে গেছি, ওটা যদি শুরু থেকে থাকে তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে কবুল করেছেন একজন প্রথম উপস্থাপিকা হিসেবে। সো আমি সেটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি শুধু কাজ করে গেছি। যখন আমার সামনে যে কাজটা এসেছে আমি সততার সাথে কাজ করে গেছি। সময় একেবারেই ভিন্ন হয়ে গেছে, এখনকার মানুষের কথা বলার ধরন ভিন্ন, কমিউনিকেট করার ধরন ভিন্ন এবং এই যে নতুন জেনারেশন তাদের কথা বলার ধরনের মধ্যে নতুন একটা মাত্রা যোগ হয়েছে, একটু আক্রমণাত্মক, যেটাকে আমি খুব মানে সাধুবাদ জানাই না। আমি মনে করি যে সফটনেস দিয়ে, সঠিক শব্দ চয়নের মধ্য দিয়েও সব কিছুই অর্জন করা যায়। এমনকি আমারও একটা যে স্ট্যান্ডার্ড আছে, আমি যে একটা সুন্দর করে কথা বলি, আমার যে একটা বাচনভঙ্গি আছে তাও বোঝানো যায়। সো বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে যেই কথা বলার ফ্রিনেস, এটা সুন্দর, আরও অনেক কিছু সুন্দর আছে, বাট এই যে আক্রমণাত্মক একটা বিষয় আছে যে ওকে পচা কথা বলতে পারলেই মনে হয় এরকম কিছু, হ্যাঁ একটু এরকম দেখা যায়। আমার এটা মায়া লাগে যে ওরা বোধহয় বুঝতে পারছে না, কারণ লাইক ভাইরাল এটাই জীবনের সব না। লাইক ভাইরাল তুমি কি কারণে হয়েছো, যেমন আপনি খুব ভালো একটা কাজ করে ভাইরাল হয়েছেন যে আপনি গাছ লাগান, তো আমি কিন্তু আপনার দিকে তাকালেই বুঝবো যে ওই ভাইটা গাছ লাগায়। এখন আমি ভাইরাল হলেন আপনি যে একটা বাজে কথা বলে, আমি কি আপনার দিকে তাকিয়ে ভালো কিছু অনুভূতি আসবে? তাহলে ভাইরাল হওয়াটাই তো সব না।
হয়তো অল্প কিছু অর্থ আসে, কিন্তু সেই অর্থ দিয়ে সাথে যে ইমেজটা আসে ওটা পজিটিভ না। আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কোনো দায়ী এড়াতে পারবো না, কারণ আমরা বলতে প্রত্যেকটা ডট মিলে আমরা, সেখানে আমিও আছি। তো এই দেশের যা অর্জন, যেমন আমাদের এই জেনারেশনই তো আবার ধরেন একেবারে সামনে দাঁড়িয়ে একটা দারুণ কিছু দেখালো না, পট পরিবর্তন করলো না, তো সেটা যদি আমি মানে অংশ নিতে চাই বা আমি যদি তার অংশীদার হতে চাই, ওইটার দায়ও আমি নিব। মানে আমাদের এই জেনারেশনের ভালো সব কিছুর সাথেও আমি আছি, খারাপ সব কিছুর সাথেও আমি আছি, কারণ ওরা আমাদের সন্তান এবং উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট।